নমস্কার। ক্যাম্পাস প্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যার ওপর আজও আমাদের আধুনিক সভ্যতার একটি বড় অংশ নির্ভরশীল। পেট্রোলিয়াম। এটার অর্থটা কি? পেট্রা ল্যাটিন কথাতে হচ্ছে পাথর, ওলিয়াম মানে হচ্ছে তেল, পেট্রোলিয়াম মানে হচ্ছে পাথরের মধ্যে তেল। অর্থাৎ তেল এবং প্রাকৃতিক গ্যাস এই দুটো মিলে কিন্তু আমাদের এই পেট্রোলিয়াম। আমরা প্রতিদিন গাড়িতে চলি, বাসে উঠি, বিমানে ভ্রমণ করি, প্লাস্টিকের অসংখ্য জিনিস ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষই জানেন এই তেল আসলে কোথা থেকে আসে বা এই জিনিস কিভাবে হয়, কিভাবে পৃথিবীর গভীরে লুকিয়ে থাকে, আর মানুষ কিভাবে হাজার হাজার মিটার নিচে সেটিকে খুঁজে বার করে। একটা বিষয় ভেবে দেখুন, পৃথিবীর উপরিভাগ থেকে নিচে কোথায় তেল আছে তা তো খালি চোখে দেখা যায় না। তাহলে কি বিজ্ঞানীরা অনুমান নির্ভর ড্রিলিং শুরু করেন? উত্তরটা হচ্ছে না, মোটেই নয়। এর পেছনে রয়েছে ভূতত্ত্ব, ভূকম্পীয় সমীক্ষা বা সিসমিক সার্ভে, উন্নত প্রযুক্তি বা কম্পিউটার বিশ্লেষণ এবং বহু বছরের বৈজ্ঞানিক গবেষণা। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয়, বিজ্ঞানীরা কিভাবে তেল ও গ্যাসের অবস্থান নির্ণয় করেন, ড্রিলিং রিগ কিভাবে কয়েক কিলোমিটার গভীরে পৌঁছে যায়, তেল, গ্যাস, জল একই রিজার্ভারে কিভাবে অবস্থান করে, উৎপাদন কমে গেলে কেন আবার জল ইনজেক্ট করা হয় ওই কূপে, শেষে অনশোর আর অফশোর তেল ও গ্যাসের উৎপাদনের মধ্যে পার্থক্য সম্পর্কে জানব। অনশোর মানে হচ্ছে ভূমি বা মাটি, শোর মানে তীরভূমি, অনশোর মানে তীরের ওপরে অর্থাৎ কিনা মাটির ওপরে, অফশোর মানে হচ্ছে জলের মধ্যে অর্থাৎ সমুদ্র থেকে তেল উত্তোলন আর মাটি থেকে তেল উত্তোলন। চেষ্টা করেছি বিষয়টাকে যতটা সম্ভব সহজ ভাষায় বৈজ্ঞানিক চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে, যাতে বিজ্ঞানের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ দর্শক সকলেই এর অর্থটা বুঝতে পারে। তাহলে আর দেরি নয়, আসুন শুরু করা যাক পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা তেল ও গ্যাসের এক বিস্ময়কর অভিযাত্রা নিরীক্ষণ। দেখুন, স্লাইড 1। পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায়? পেট্রোলিয়াম আধুনিক সভ্যতার অন্যতম প্রধান শক্তির উৎস। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পেট্রোল, ডিজেল, বিমান জ্বালানি, প্লাস্টিক এবং অসংখ্য শিল্প পণ্যের মূল উপাদান আসে এই পেট্রোলিয়াম থেকে। কিন্তু পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায়? পেট্রোলিয়াম সাধারণত পৃথিবীর ভূগর্ভে পাওয়া যায়। এটি শুধু স্থলভাগেই নয়, সমুদ্রের তলদেশে নিচেও বিপুল পরিমাণ পেট্রোলিয়াম সঞ্চিত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যখন স্থলভাগ বা তেল ক্ষেত্র দেখতে পাই, তেমনি সমুদ্রের মাঝেও বিশাল অফশোর তেল ও গ্যাস প্ল্যাটফর্ম দেখতে পাই। তবে একটি বিষয় মনে রাখা দরকার, পেট্রোলিয়াম বলতে শুধু তেলকে বোঝায় না। পেট্রোলিয়াম আসলে তেল ও প্রাকৃতিক গ্যাস উভয়ের সমষ্টিগত নাম। আরও একটি প্রচলিত ভুল ধারণা হলো তেল নাকি ভূগর্ভে কোনো বিশাল হ্রদের মতো জমে থাকে। বাস্তবে কিন্তু মোটেই ব্যাপারটা তা নয়। পেট্রোলিয়াম সাধারণত ছিদ্রযুক্ত শিলার ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকের মধ্যে আটকে থাকে। উপরের অভেদ্য যে শিলাস্তর তাকে আরও উপরে উঠে আসতে বাধা দেয়। তাহলে প্রশ্ন, ভূগর্ভের এই শিলাস্তরের মধ্যে তেল, গ্যাস ও জল কিভাবে সাজানো থাকে? পরের স্লাইডে আমরা সেই রহস্যটি দেখব। আসুন স্লাইড 2। ভূগর্ভে তেল, গ্যাস ও জল কিভাবে থাকে? ভূগর্ভের তেলাধারে গ্যাস, তেল এবং জল এলোমেলোভাবে মিশে থাকে না। এগুলি তাদের ঘনত্ব এবং ওজন অনুযায়ী স্তরে স্তরে সাজানো থাকে। সবচেয়ে হালকা হওয়ায় প্রাকৃতিক গ্যাস ওপরের অংশে জমা হয়। তার নিচে থাকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, আর সবচেয়ে ভারী হওয়ায়
লবণাক্ত জল বা ব্রাইন ওয়াটার একদম নিচে অবস্থান করে। বোঝার সুবিধার জন্য একটি সাধারণ উদাহরণ দেওয়া যেতে পারে। কোনো একটি তেলাধারে 15% গ্যাস, 60% তেল এবং 25% লবণাক্ত জল থাকতে পারে। তবে বাস্তবে এই অনুপাত এক একটি ক্ষেত্রে এক এক রকম হয়। এই গ্যাস, তেল এবং জলের স্তরগুলির ওপরে সাধারণত একটি অভেদ্য শিলাস্তর বা ক্যাপ রক থাকে। এই শিলাই তেল ও গ্যাসকে আরও উপরে উঠে যেতে বাধা দেয়, ফলে কোটি কোটি বছর ধরে এগুলি ভূগর্ভে আটকে থাকতে পারে। তেল কূপ খনন করে এই রিজার্ভারে পৌঁছানো হলে গ্যাস, তেল এবং কিছু পরিমাণ জল একসঙ্গে ভূপৃষ্ঠে উঠে আসে। পরে বিশেষ যন্ত্রের সাহায্যে এগুলিকে আলাদা করা হয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন রয়েছে, তেল কি ভূগর্ভে কোনো বিশাল হ্রদের মতো জমে থাকে, নাকি শিলার ভেতরে অগণিত ক্ষুদ্র ছিদ্রে আটকে থাকে? পরের স্লাইডে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখব। স্লাইড নাম্বার 3 দেখুন। তেল কি ভূগর্ভের মধ্যে জমে থাকে? না, তেল থাকে কিন্তু শিলার ক্ষুদ্র ছিদ্রে। অনেকেই মনে করেন ভূগর্ভে বিশাল কোনো তেলের হ্রদ বা গুহা রয়েছে। বাস্তবে কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তেল সাধারণত কোনো ফাঁকা গুহায় জমা থাকে না। এটি বেলে পাথর বা চুনা পাথরের মতো ছিদ্রযুক্ত শিলার অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকের মধ্যে আটকে থাকে। একটি স্পঞ্জ যেমন তার অসংখ্য ছিদ্রের মধ্যে জল ধরে রাখতে পারে, তেমনি ভূগর্ভের শিলাও তার ক্ষুদ্র ছিদ্রগুলির মধ্যে তেল, গ্যাস এবং জল ধারণ করে। তেল কোম্পানিগুলি যখন কূপ খনন করে তখন তারা আসলে কোনো ভূগর্ভস্থ হ্রদে পৌঁছয় না। তারা পৌঁছয় এমন একটি শিলাস্তরে যার কোটি কোটি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে তেল ও গ্যাস জমা রয়েছে। এই কারণেই একটি তেল ক্ষেত্র থেকে সমস্ত তেল কখনো সম্পূর্ণভাবে বের করা যায় না। কিছু তেল সবসময় শিলার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রকে আটকে রাখে। আসুন স্লাইড 4। বিষয়, একটি তেলকূপ কত গভীর হয়? প্রশ্ন হলো, এই তেল ও গ্যাস পৌঁছতে কতটা গভীরে যেতে হয়? বাস্তবে তেলকূপের গভীরতা এক এক জায়গায় এক এক রকম। কিছু ক্ষেত্রে তেল মাত্র 1 থেকে 2 কিলোমিটার গভীরে পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে 3, 4 এমনকি 5 কিলোমিটারেরও বেশি গভীরে খনন করতে হয়। মধ্যপ্রাচ্যের অনেক বিখ্যাত তেল ক্ষেত্র আছে যেখানে 2 থেকে 4 কিলোমিটার গভীরতায় তেল উৎপাদন হয়। অন্যদিকে সমুদ্রের নিচে অবস্থিত কিছু অফশোর ক্ষেত্রে সমুদ্রের জলের গভীরতা এবং ভূগর্ভের গভীরতা মিলিয়ে মোট দূরত্ব 6 থেকে 10 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। তেল কোম্পানিগুলো প্রথমে ভূতাত্ত্বিক জরিপ এবং ভূকম্পন ও সিসমিক পরীক্ষার মাধ্যমে সম্ভাব্য তেলাধারের সম্ভাব্য অবস্থান নির্ধারণ করে। তারপর একটি ড্রিলিং রিগ ব্যবহার করে ধাপে ধাপে শিলাস্তর ভেদ করে নিচে নামতে থাকে। কূপটি যখন তেলাধারে পৌঁছয় তখন ভূগর্ভস্থ যে স্বাভাবিক চাপের কারণে তেল এবং গ্যাস এবং কিছু পরিমাণ জল ওপর দিকে প্রবাহিত হতে শুরু করে। অনেক সময় শুরুতে তেল নিজে থেকেই উপরে উঠে আসে, পরে চাপ কমে গেলে পাম্প বা অন্যান্য প্রযুক্তির সাহায্যে উত্তোলন চালিয়ে যেতে হয়। একটি বিষয় মনে রাখা দরকার, তেল কোম্পানি কোনো ফাঁকা গুহা খুঁজে পায় না। তারা পৌঁছয় এমন একটি ছিদ্রযুক্ত শিলাস্তরে যার অসংখ্য ক্ষুদ্র ছিদ্রের মধ্যে তেল ও গ্যাস জমা রয়েছে। তাহলে একটি তেল ক্ষেত্র থেকে প্রতিদিন কত তেল উৎপাদন হতে পারে, আর কেন একসময় উৎপাদন কমতে থাকে, সেটি আমরা পরের স্লাইডে দেখব। এবার আসুন স্লাইড 5। ড্রিলিং মেশিন কি করে তেল খুঁজে পায়? অর্থাৎ কিনা এই যে বিজ্ঞানীরা বা এক্সপ্লোরাররা যে তেল খুঁজছেন তারা কি করে তেলটা খুঁজে পান? পৃথিবীর কয়েক কিলোমিটার নিচে থাকা তেল ও গ্যাসের ড্রিলিং মেশিন কিভাবে পৌঁছয় তেলের ক্ষেত্রে? এই জন্য বিজ্ঞানীরা সিসমিক বা ভূকম্পন জরিপের মাধ্যমে সম্ভাব্য তেলাধার বা অয়েল রিজার্ভারের অবস্থান নির্ধারণ করেন। নিশ্চিত হওয়ার পর সেই স্থানে একটি বিশাল ড্রিলিং রিগ স্থাপন করা হয়। প্রথম ধাপ
ড্রিলিং রিগ স্থাপন। আপনারা ছবির উপর অংশে যে বিশাল কাঠামোটি দেখছেন সেটি হলো ড্রিলিং রিগ। এটি একটি টাওয়ার নয়, এর মধ্যে শক্তিশালী মোটর, ড্রিলিং যন্ত্র, পাইপ ওঠা নামানোর ব্যবস্থা এবং কূপ নিয়ন্ত্রণের বিভিন্ন প্রযুক্তি কিন্তু এর মধ্যে রয়েছে। দ্বিতীয় ধাপ, ড্রিল পাইপ নামানো। রিগ থেকে একের পর এক ইস্পাতের পাইপ জোড়া লাগিয়ে নিচে নামানো হয়। প্রতিটি পাইপ সাধারণত 9 থেকে 10 মিটার অর্থাৎ 30 ফুট লম্বা হয়। একটি পাইপ নিচে গেলে তার সঙ্গে আরেকটি পাইপ জুড়ে দেওয়া হয়। এইভাবে শত শত পাইপ জোড়া লাগিয়ে কূপকে ধীরে ধীরে 1, 2, 3 এমনকি 4 বা 5 কিলোমিটার গভীর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তৃতীয় ধাপ, ড্রিল বিটের কাজ। ড্রিল পাইপের একেবারে নিচের প্রান্তে থাকে ড্রিল বিট। এই বিট অত্যন্ত শক্ত ইস্পাত ও বিশেষ কঠিন উপাদান দিয়ে তৈরি। এটি দ্রুত ঘুরতে ঘুরতে শক্ত শিলাকে ভেঙে সামনে এগোয়। কিন্তু শুধু ঘুরলেই তো হয় না, ড্রিলিংয়ের সময় বিশেষ ড্রিলিং মাড বা কাদা পাইপের ভেতর দিয়ে নিচে পাঠানো হয়। এই কাদা 3টি গুরুত্বপূর্ণ কাজ করে। ড্রিল বিটকে ঠান্ডা রাখে, ভাঙা শিলার টুকরোকে ওপরে নিয়ে আসে এবং কূপের দেওয়াল ভেঙে পড়তে বাধা দেয়। এইভাবে ড্রিল বিট একের পর এক শিলাস্তর ভেদ করতে থাকে। এই কাজ কয়েকদিন, কয়েক সপ্তাহ, এমনকি অনেক ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত চলতে পারে। চতুর্থ ধাপ, তেলাধারে পৌঁছানো, অর্থাৎ এখানে অয়েল রিজার্ভারে পৌঁছানো। অবশেষে ড্রিল বিট সেই তেলাধারে শিলায় পৌঁছায়। এখানে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই ছবিতে তেলকে একটি কালো স্তরের মতো দেখানো হয়েছে যাতে বিষয়টি সহজে বোঝা যায়, কিন্তু বাস্তবে সেখানে কোনো বিশাল তেলের হ্রদ বা লেক থাকে না। আসলে তেল, গ্যাস ও লবণাক্ত জল ছিদ্রযুক্ত শিলার কোটি কোটি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে জমা থাকে, অনেকটা জলের মধ্যে ভেজা স্পঞ্জের মতো। ড্রিল বিট সেই শিলাস্তরে পৌঁছলে কূপের নিচের অংশে বিশেষ ছিদ্র তৈরি করা হয়। তখন ভূগর্ভে স্বাভাবিক চাপের কারণে শিলার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থেকে তেল, গ্যাস এবং কিছু পরিমাণে লবণাক্ত জল কূপের মধ্য দিয়ে প্রবেশ করতে শুরু করে। এরপর সেই তেল ও গ্যাস ধীরে ধীরে ভূপৃষ্ঠে তুলে আনা হয় এবং সেখান থেকে পাইপলাইন, রিফাইনারি বা সংরক্ষণাগারে পাঠানো হয়। কিন্তু একটি প্রশ্ন এখনও রয়ে গেল, তেল কূপে প্রবেশ করার পর সেটি নিজে থেকে উপরে উঠে আসে কেন? সেই শক্তি কোথা থেকে আসে? পরের স্লাইডে আমরা দেখব ভূগর্ভের প্রাকৃতিক চাপ কীভাবে তেলকে উপরের দিকে ঠেলে দেয়। ড্রিলিং মেশিন যখন সফলভাবে তেলাধারে পৌঁছে তখন একটি নতুন প্রশ্ন ওঠে, তেল কূপের মধ্যে আসে কিভাবে? এর উত্তর হলো ভূগর্ভে প্রাকৃতিক চাপ। লক্ষ লক্ষ বছর ধরে তেল, গ্যাস ও লবণাক্ত জল পৃথিবীর গভীরে ছিদ্রযুক্ত শিলার মাধ্যমে আটকে থাকে। এই দীর্ঘ সময়ে সেখানে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। রিজার্ভারের একেবারে ওপরের অংশে থাকা প্রাকৃতিক গ্যাস অত্যন্ত সংকুচিত অবস্থায় থাকে। কূপ তৈরি হওয়ার পর এই গ্যাস প্রসারিত হয়, তার চাপ নিচের তেলকে কূপের দিকে ঠেলে দেয়। একই সময়ে নিচের লবণাক্ত জলও তেলকে উপরের দিকে ঠেলে দিতে সাহায্য করে। অর্থাৎ কিনা গ্যাসের চাপ এবং জলের চাপ দুটি তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম দিকে প্রাথমিক চাপ এতটাই বেশি হয় যে অনেক কূপে কোনো পাম্প ছাড়াই তেল ভূপৃষ্ঠে উঠে আসে। একে বলে প্রাথমিক উৎপাদন বা প্রাইমারি রিকভারি। কিন্তু তেল যত উত্তোলন হয় ততই রিজার্ভারের চাপ কমতে থাকে, তখন তেলের প্রবাহ ধীরে ধীরে কমে যায়। তাহলে প্রশ্ন, চাপ কমে গেলে তেল কোম্পানিগুলো কি করে? তারা কি আবার চাপ বাড়াতে পারে? পরের স্লাইডে আমরা দেখব কিভাবে জল বা গ্যাস ইনজেক্ট করে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হয়। আসুন স্লাইড 6। ড্রিলিং মেশিন যখন সফলভাবে তেলাধারে বা অয়েল রিজার্ভারে পৌঁছে যায় তখন একটি নতুন প্রশ্ন ওঠে, তেল কূপের মধ্যে আসে কি করে? এর উত্তর হলো ভূগর্ভে প্রাকৃতিক চাপ। লক্ষ লক্ষ বছর ধরে তেল, গ্যাস, লবণাক্ত জল পৃথিবীর গভীর ছিদ্রযুক্ত শিলার মধ্যে আটকে থাকে। এই দীর্ঘ সময়ে সেখানে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। রিজার্ভারে একেবারে উপরের অংশে থাকা প্রাকৃতিক গ্যাস অত্যন্ত সংকুচিত অবস্থায় থাকে। কূপ তৈরি হওয়ার পর এই গ্যাস প্রসারিত হতে চায় এবং তার চাপ নিচের তেলকে কূপের দিকে ঠেলে দেয়। একই সময়ে নিচের লবণাক্ত জলও তেলকে উপরের দিকে উঠে আসতে সাহায্য করে। অর্থাৎ গ্যাসের চাপ এবং জলের চাপ দুটি তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম দিকে এই প্রাকৃতিক চাপ এতটাই বেশি থাকে যে অনেক কূপে কোনো
পাম্প ছাড়াই তেল ভূপৃষ্ঠে উঠে আসে, কিন্তু যত তেল উত্তোলন হবে ততই রিজার্ভারের চাপ কমতে থাকে, তখন তেলের প্রবাহ ধীরে ধীরে কমে যায়। আসুন স্লাইড 7, ড্রিলিং মেশিন কিভাবে তেলাধারে পৌঁছয় বা অয়েল রিজার্ভারে পৌঁছয়। আগের স্লাইডে আমরা জেনেছিলাম পেট্রোলিয়াম কোনো বিশাল ভূগর্ভস্থ হ্রদে জমা থাকে না, এটি জমা থাকে পৃথিবীর গভীরে থাকা ছিদ্রযুক্ত রিজার্ভার শিলার অগণিত ক্ষুদ্র ছিদ্রের মধ্যে। এখন প্রশ্ন হলো, ড্রিলিং মেশিন সেই তেলাধারে পৌঁছয় কিভাবে? প্রথমে ভূতত্ত্ববিদরা আধুনিক সিসমিক জরিপ বা ভূকম্পন পরীক্ষার মাধ্যমে সম্ভাব্য তেলাধারের অবস্থান নির্ধারণ করেন। উপযুক্ত স্থান নির্বাচন করার পর সেখানে স্থাপন করা হয় একটি বিশাল ড্রিলিং রিগ। আপনারা ছবির ওপরের অংশে সেই রিগটি দেখতে পাচ্ছেন। এরপর শুরু হয় প্রকৃত ড্রিলিং। রিগ থেকে একটি শক্ত ইস্পাতের ড্রিল পাইপ মাটির নিচে নামানো হয়। পাইপের একেবারে নিচে থাকে ড্রিল বিট। এটি এমন একটি কাটার যন্ত্র যা অত্যন্ত শক্ত শিলা ভেদ করার জন্য তৈরি। ড্রিল বিট প্রতি মিনিটে কয়েক দশ থেকে কয়েক শতবার ঘুরতে পারে এবং একই সঙ্গে নিচের দিকে চাপ প্রয়োগ করে, ফলে একের পর এক শিলাস্তর ভেঙে কূপ আরও গভীরে যেতে থাকে। আপনারা এই চিত্রে 3টি শিলাস্তর দেখতে পাচ্ছেন। বাস্তবে অবশ্য শিলাস্তরের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। একটি তেলকূপের গভীরতা সাধারণত 1 থেকে 5 কিলোমিটার, আর ক্ষেত্রবিশেষে 6 থেকে 8 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। ড্রিল যত গভীরে নামে তত নতুন নতুন ড্রিল পাইপ জোড়া হয়। একটি পাইপ সাধারণত 30 ফুট থেকে 9 মিটার লম্বা হয়। শত শত পাইপ একটি সঙ্গে আরেকটি জুড়ে ড্রিলিং স্ট্রিং তৈরি করা হয়। কিন্তু ড্রিলিংয়ের সময় আরেকটি গুরুত্বপূর্ণ কাজও চলে, সেটি হলো ড্রিলিং মাড, অর্থাৎ বিশেষ ধরনের কাদা নিচে পাঠানো হয়। এই কাদা ড্রিল বিটকে ঠান্ডা রাখে, ভাঙা শিলার টুকরোকে উপরে তুলে আনে এবং কূপের দেওয়াল ধসে পড়া থেকে রক্ষা করে। অবশেষে ড্রিল বিট সেই রিজার্ভারে পৌঁছয়। এই ছবিতে সহজভাবে বোঝানোর জন্য গ্যাস, মাঝখানে তেল আর নিচে জল দেখানো হয়েছে। বাস্তবে এগুলি কোনো ফাঁকা গহ্বরে বা হ্রদের মধ্যে থাকে না, এগুলি রিজার্ভার শিলার অগণিত ক্ষুদ্র ছিদ্রের মধ্যে সঞ্চিত থাকে। ড্রিল বিট যখন এই শিলাস্তরে পৌঁছয় তখন কূপের নিচের অংশে বিশেষ ছিদ্র বা পারফোরেশন করা হয়। এর ফলে শিলার ছিদ্রে থাকা গ্যাস, তেল এবং কিছু পরিমাণ লবণাক্ত জল কূপের মধ্যে প্রবেশ করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ড্রিল বিট তো শুধু পথ তৈরি করলো, কিন্তু তেল নিজে থেকে কূপের মধ্যে ঢুকে উপরের দিকে উঠতে শুরু করে কেন? সেই শক্তি কোথা থেকে আসে? পরের স্লাইডে দেখব ভূগর্ভে প্রাকৃতিক চাপ, গ্যাসের চাপ এবং জলের চাপ কীভাবে তেলকে উপরের দিকে ঠেলে দেয় এবং ভূপৃষ্ঠে তুলে আনতে সাহায্য করে। স্লাইড 8 বা 8 নম্বর স্লাইডটি দেখুন। এতে দেখানো হচ্ছে যে ড্রিল বিট শিলাভেদ করে তেলাধারে বা অয়েল রিজার্ভারে কী করে পৌঁছলো। এখন আমরা ড্রিলিং প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি দেখছি। এই চিত্রের উপরের বিশাল কাঠামোটি হলো ড্রিলিং রিগ, কিন্তু প্রকৃত কাজটি করে ভূগর্ভের অনেক নিচে থাকা একটি ছোট যন্ত্র, যেটাকে বলে ড্রিল বিট। হাজার হাজার মিটার লম্বা ড্রিল পাইপের একেবারে নিচে এই ড্রিল বিটটি বসানো থাকে। ভূপৃষ্ঠের শক্তিশালী মোটর ড্রিল পাইপকে ঘোরায়, আর সেই ঘূর্ণন শক্তি নিচে ড্রিল বিট পর্যন্ত পৌঁছে যায়। ড্রিল বিট প্রতি মিনিটে কয়েক দশ থেকে কয়েক শতবার ঘুরতে পারে এবং একই সঙ্গে কয়েক টন ওজনের চাপ তার ওপর প্রয়োগ করা হয়। এই দুই শক্তির সমন্বয়ে ড্রিল বিট পৃথিবীর অত্যন্ত কঠিন শিলাও ধীরে ধীরে ভেঙে ফেলতে পারে। কিন্তু শুধু ঘোরালেই তো হবে না, শিলা ভাঙার সঙ্গে সঙ্গে অসংখ্য ছোট ছোট পাথরের টুকরো তৈরি হয়। এগুলো যদি কূপের তলায় জমে যায় তাহলে ড্রিলিং সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই সমস্যার সমাধান করে ড্রিলিং মাড। বিশেষ ধরনের এই তরলটি ড্রিল পাইপের ভেতর দিয়ে নিচে পাঠানো হয়। এটি প্রথমে ড্রিল বিটকে ঠান্ডা রাখে, তারপর ঠান্ডা বা ভাঙা শিলার টুকরোগুলোকে কূপের চারপাশে ফাঁকা অংশ দিয়ে উপরে ভূপৃষ্ঠে নিয়ে আসে। একই সঙ্গে এটি কূপের দেওয়ালকে ধসে পড়া থেকে রক্ষা করে। এভাবে দিন রাত নিরবিচ্ছিন্নভাবে ড্রিলিং চলতে থাকে, কখনো কখনো কয়েকদিন, কখনো কখনো কয়েক সপ্তাহ, আবার গভীর কূপের ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত চলতে পারে। অবশেষে ড্রিল বিট এমন একটি শিলাস্তরে পৌঁছয় যাকে বলা হয় রিজার্ভার রক বা অয়েল রিজার্ভার। এখানে একটি বিশেষ কথা মনে রাখা দরকার। এই ছবিতে নিচের অংশটি সহজভাবে বোঝানোর জন্য কালো ও নীল রঙের দেখানো হয়েছে। এতে মনে হতে পারে ভূগর্ভে একটি বিশাল তেলের হ্রদ রয়েছে, কিন্তু বাস্তবের চিত্র কিন্তু একদমই আলাদা। রিজার্ভার শিলা দেখতে অনেকটাই শুকনো স্পঞ্জের মতো। এই শিলার মধ্যে কোটি কোটি ক্ষুদ্র ছিদ্র বা পোর থাকে।
এই ছিদ্রগুলির উপরের অংশে থাকে প্রাকৃতিক গ্যাস, মাঝের অংশে থাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল, আর নিচের অংশে থাকে লবণাক্ত জল বা যাকে বলে ব্রাইন। ড্রিল বিট যখন এই ছিদ্রযুক্ত শিলাস্তরে পৌঁছে যায় তখন কূপের নিচের অংশে বিশেষ ছিদ্র তৈরি করা হয়। এর ফলে শিলার অসংখ্য ক্ষুদ্র ছিদ্রে জমে থাকা তেল, গ্যাস এবং জল কূপের মধ্যে প্রবেশ করার পথ পায়। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আসে, কূপে প্রবেশ করার পর তেল নিজে থেকে উপরে উঠতে শুরু করে কেন? কে তাকে ঠেলে দেয়? পরের স্লাইডে আমরা জানব ভূগর্ভস্থ যে প্রাকৃতিক চাপ, উপরের গ্যাসের চাপ এবং নিচের জলের চাপ কীভাবে তেলকে কূপের দিকে ঠেলে দিয়ে ভূপৃষ্ঠে তুলতে সাহায্য করে। আসুন স্লাইড 9। আচ্ছা, একটা যে অয়েল রিজার্ভার সেটা কত বড়, সেখানে কত তেল থাকে, কতটা গ্যাসই বা থাকে? এখনও পর্যন্ত আমরা যা দেখলাম, ড্রিল বিট পৃথিবীর গভীরে থাকা অয়েল রিজার্ভার বা রিজার্ভার যে রক পৌঁছে গেছে, কিন্তু একটি স্বাভাবিক প্রশ্ন আসে, এই যে রিজার্ভার বা রক এটা কতটা বড়? অনেকের ধারণা তেলকূপ মানে মাটির নিচে একটি ছোট গর্ত বা একটি তেলের পুকুর। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একটি তেলাধার সাধারণত একটি বিশাল ছিদ্রযুক্ত শিলাস্তর। এর বিস্তার কয়েক বর্গ কিলোমিটার থেকে শুরু করে কয়েকশো বর্গ কিলোমিটার, এমনকি বিশ্বের কিছু বৃহৎ তেল ক্ষেত্রে 1000 বর্গ কিলোমিটারের বেশি হতে পারে। রিজার্ভার শিলার পুরুত্ব বা ঘনত্ব বা যে গভীরতা সাধারণত 20 থেকে 100 মিটার পর্যন্ত হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি 200 মিটার বা তারও বেশি হতে পারে। আর এই শিলাস্তর সাধারণত ভূপৃষ্ঠ থেকে 1 থেকে 5 কিলোমিটার গভীরে অবস্থান করে। কিছু কিছু ক্ষেত্রে তেল ক্ষেত্রের গভীরতা 6 থেকে 7 বা 8 কিলোমিটার পর্যন্তও পৌঁছায়। প্রশ্ন হলো, এই বিশাল শিলার মধ্যে কতটা তেল থাকতে পারে? উত্তর হলো অবিশ্বাস্য। এক একটি মাঝারি আকারের যে তেল ক্ষেত্র, তাতে কয়েকশো মিলিয়ন ব্যারেল অর্থাৎ কোটি কোটি ব্যারেল ক্রুড অয়েল মজুদ থাকতে পারে। বিশ্বের বৃহত্তম তেল ক্ষেত্রগুলিতে এই পরিমাণ 10 থেকে 100 বিলিয়ন ব্যারেল অর্থাৎ 1000 কোটি ব্যারেলেরও বেশি। এছাড়াও সেখানে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস সঞ্চিত থাকে। এই গ্যাসও একটি মূল্যবান জ্বালানি এবং অনেক সময় তেলের চেয়েও বেশি অর্থনৈতিক গুরুত্ব বহন করে। তবে একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, এই বিপুল পরিমাণ তেল বা গ্যাস কোনো বড় গহ্বর বা হ্রদের মধ্যে জমা থাকে না। এগুলি ছড়িয়ে থাকে রিজার্ভারের শিলার কোটি কোটি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে, অনেকটা স্পঞ্জের অসংখ্য ছোট ছোট ছিদ্রে জমে থাকা জলের মতো। একটি তেলকূপ সেই বিশাল তেলাধারে খুব সামান্য অংশে পৌঁছয়। তাই একটি বড় তেলক্ষেত্র প্রায় 10, 50, 100 বা তারও বেশি কূপ খনন করা হয়, যাতে বিভিন্ন অংশ থেকে তেল বা গ্যাস উৎপাদন করা যায়। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখার মতো, আমরা দেখেছি তেলের নিচে লবণাক্ত জলের স্তর রয়েছে। এই জল সেখানে কেন থাকে? এটি কি কোনো কাজে লাগে, নাকি এটি শুধুই বর্জ্য? পরের স্লাইডে আমরা দেখব এই লবণাক্ত ব্রাইন ওয়াটার জল কোথা থেকে আসে, কেন এটি তেলের সঙ্গে থাকে এবং আধুনিক যে তেল শিল্পের সঙ্গে এর কি সম্পর্ক বা এর কি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। আসুন স্লাইড 10। তেলের সঙ্গে লবণাক্ত জল কেন থাকে, এর কি ব্যবহার? আগের স্লাইডে আমরা দেখলাম একটি তেলাধারের উপরের অংশে থাকে প্রাকৃতিক গ্যাস, মাঝখানে থাকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, আর একেবারে নিচে থাকে লবণাক্ত জল, যাকে ইংরেজিতে বলে ব্রাইন। এখন প্রশ্ন হলো, এই জল এলো কোথা থেকে? উত্তর হলো যে প্রায় কয়েক কোটি থেকে কয়েকশো কোটি বছর আগে যখন এই শিলাস্তর সমুদ্র বা হ্রদের তলদেশে ছিল, তখন এই সময়তে জল শিলার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মধ্যে আটকে পড়ে। দীর্ঘ ভূতাত্ত্বিক সময়ে সেই জল অত্যন্ত লবণাক্ত হয়, তাই একে সাধারণত ভূগর্ভস্থ জল নয়, ব্রাইন বলা হয়। আরেকটি প্রশ্ন হতে পারে, জল সবসময় নিচে আর তেল ওপরে থাকে কেন? এর কারণ হলো ঘনত্বের পার্থক্য। প্রাকৃতিক গ্যাস সবচেয়ে হালকা, তাই সেটি ওপরে উঠে যায়। ক্রুড অয়েল গ্যাসের চেয়ে ভারী হলেও জলের চেয়ে হালকা, তাই এটি মাঝখানে অবস্থান করে। আর সবচেয়ে ভারী হয় লবণাক্ত ব্রাইন নিচে থাকে। ড্রিলিং কূপ যখন তেলাধারে পৌঁছে যায়, তখন শুধু তেল নয়, তেল, গ্যাস এবং কিছু পরিমাণ ব্রাইন জলও একসঙ্গে কূপের মধ্যে প্রবেশ করে। ভূপৃষ্ঠে উঠে আসার পরে এগুলোকে এক একটি বিশেষ যন্ত্রে, যাকে বলা হয় সেপারেটর, সেটা দিয়ে আলাদা করা হয়। সেখানে গ্যাস একদিকে, তেল অন্যদিকে, ব্রাইন অন্য আরেকটি ট্যাঙ্কে পাঠানো হয়।
প্রশ্ন হলো, এই লবণাক্ত জল কি ফেলে দেওয়া হয়? উত্তর, না। আধুনিক তেল শিল্পে এই জলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। এর প্রধান ব্যবহার হলো পুনরায় যে অয়েল রিজার্ভারে ইনজেক্ট করা। এর ফলে রিজার্ভারের চাপ বজায় থাকে এবং আরও বেশি পরিমাণ তেল কূপের দিকে ঠেলে দেওয়া যায়। একে বলা হয় ওয়াটার ইনজেকশন বা ওয়াটার ফ্লাডিং। কিছু ক্ষেত্রে এই জল বিশেষভাবে শোধন করে শিল্প কারখানায় ব্যবহার করা হয়, তবে এতে প্রচুর লবণ এবং বিভিন্ন খনিজ পদার্থ থাকায় সরাসরি পানীয় বা কৃষিকাজে ব্যবহার করা যায় না। যে ব্রাইন পুনর্ব্যবহার করা সম্ভব নয়, সেটিকে কঠোর পরিবেশগত নিয়ম মেনে গভীর নিষ্পত্তি কূপে আবার ভূগর্ভে পাঠানো হয়। এর ফলে নদী, মাটি ও ভূগর্ভস্থ মিঠে জল দূষণের হাত থেকে রক্ষা পায়। অর্থাৎ কিনা তেলের সঙ্গে উঠে আসা ব্রাইন কোনো অপ্রয়োজনীয় বর্জ্য নয়, এটি তেল উৎপাদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যতের উৎপাদন বজায় রাখতেও বড় ভূমিকা পালন করে। কিন্তু এখানে আর একটি গুরুত্ব প্রশ্ন উঠে আসে, যদি কূপ থেকে তেল, গ্যাস, জল একই সঙ্গে উঠে আসে, তাহলে তেল শেষ পর্যন্ত ভূপৃষ্ঠে উঠে আসে কিভাবে? কোন শক্তি তাকে উপরের দিকে ঠেলে দেয়? পরের স্লাইডে জানব ভূগর্ভে প্রাকৃতিক চাপ, গ্যাসের প্রসারণ, নিচের জলের চাপ কিভাবে তেলকে কূপের মধ্যে প্রবাহিত করে। আসুন স্লাইড 11। তেল কূপে উঠে আসে কীভাবে? এখনও পর্যন্ত আমরা দেখছি ড্রিল বিট সফলভাবে তেলাধারে পৌঁছে গেছে, কিন্তু কিছু কিছু তেলাধারে পৌঁছলেই তার তেল পৃষ্ঠে উঠে আসবে না। প্রশ্ন হলো, তেলকে তাহলে কে কূপের মধ্যে ঠেলে দিল? উত্তর আছে ভূগর্ভের প্রাকৃতিক চাপ। লক্ষ লক্ষ বছর ধরে রিজার্ভার শিলার কোটি কোটি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে গ্যাস, তেল এবং লবণাক্ত জল বন্দী আছে। এই দীর্ঘ সময় পৃথিবীর ওপরে অসংখ্য শিলাস্তরের ওজন ও ভূতাত্ত্বিক প্রক্রিয়ার কারণে সেখানে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। এটাকেই বলা হয় রিজার্ভার প্রেশার বা রিজার্ভারের প্রাকৃতিক চাপ। রিজার্ভার একেবারে উপরের অংশে থাকে প্রাকৃতিক গ্যাস, অত্যন্ত সংকুচিত অবস্থায় থাকে এবং সবসময় প্রসারিত হতে চায়। যখন ড্রিলিং কূপ রিজার্ভারে পৌঁছে যায়, তখন একটি নতুন পথ তৈরি করে, তখন গ্যাসের সামনে একটি অপেক্ষাকৃত কম চাপের রাস্তা খুলে যায়। ফলে গ্যাস প্রসারিত হতে শুরু করে এবং তার চাপ নিচের তেলকে উপরের দিকে ঠেলে দেয়। একই সময়তে নিচে থাকা লবণাক্ত ব্রাইন জল তেলের ওপর চাপ সৃষ্টি করে, ফলে ওপরের গ্যাসের চাপ এবং নিচের জলের চাপ, এই দুই দিক থেকে তেলের ওপরে চাপ সৃষ্টি হয় এবং তেল ওপরে উঠে যায়। অনেকটা টুথপেস্টের টিউব চেপে ধরলে যেমন পেস্ট মুখ দিয়ে বেরিয়ে আসে, তেমনি ভূগর্ভে প্রাকৃতিক চাপ তেলকে কূপের ভেতরে ঠেলে দেয়। এই কারণেই নতুন আবিষ্কৃত অনেক তেল ক্ষেত্রে প্রথম দিকে কোনো পাম্প ছাড়াই তেল নিজে থেকেও ভূপৃষ্ঠে উপরে উঠে আসে। একে বলা হয় প্রাইমারি রিকভারি বা প্রাথমিক উৎপাদন। কিন্তু এই চাপ চিরকাল একই রকম থাকে না। যত বেশি তেল বা গ্যাস উত্তোলন হয়, রিজার্ভারের চাপও ততই কমতে থাকে। তখন তেলের প্রবাহ ধীরে ধীরে কমে যায়। তখন তেল কোম্পানিগুলো কি করে? তারা কি আবার এই চাপ বাড়াতে পারে? হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখব এই জল বা গ্যাস পুনরায় রিজার্ভারে ইনজেক্ট করে কী করে চাপ বজায় রাখা হয় এবং আরও বহু বছর ধরে তেল উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়। আসুন স্লাইড 12। ওয়াটার ইনজেকশন। সময়ের সঙ্গে একটি তেলাধারের প্রাকৃতিক চাপ ধীরে ধীরে কমতে থাকে, ফলে কূপ থেকে তেলের প্রবাহ আগের মতো থাকে না। তাহলে কি তেলাধার পরিত্যক্ত হয়? সব সময় না। বিশেষজ্ঞরা একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি ব্যবহার করেন, যার নাম ওয়াটার ইনজেকশন বা জল ইনজেকশন। আপনারা এই চিত্রে দুটি কূপ দেখতে পাচ্ছেন। একটি হলো উৎপাদন কূপ, যেখানে তেল ভূপৃষ্ঠে তোলা হয়। অন্যটি হলো ইনজেকশন কূপ। ভূপৃষ্ঠে তেল, গ্যাস বা ব্রাইন জল আলাদা করার পর সেই ব্রাইনের একটি বড় অংশ পরিশোধন করে আবার এই ইনজেকশন কূপ দিয়ে তেলাধারে গভীরে পাঠানো হয়। এই জল ধীরে ধীরে ছিদ্রযুক্ত শিলার মধ্যে ছড়িয়ে পড়ে। যেহেতু জল সহজে সংকুচিত হয় না, তাই এটি তেলের ওপর চাপ সৃষ্টি করে এবং তেলকে উৎপাদন কূপের দিকে ঠেলে দেয়। অনেকটা সিরিঞ্জের একদিকে চাপ দিলে যেমন তেলের তরল ভেতরে তরল অন্য দিক দিয়ে বেরিয়ে আসে, ঠিক তেমনি ইনজেক্ট করা জল রিজার্ভারের মধ্যে তেলকে ধীরে ধীরে উৎপাদন কূপের দিকে সরিয়ে দেয়। এর ফলে যে তেল আগে কূপে পৌঁছতে পারছিল না, তার একটি বড় অংশ উৎপাদন করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে তেলে এই পদ্ধতির মাধ্যমে 10 থেকে 20 বছর, কখনো কখনো তার বেশি সময় উৎপাদন বাড়িয়ে রাখা যায়। তবে এটাও মনে রাখতে হবে, জল ইনজেকশন নতুন তেল তৈরি করে না, এটি শুধুমাত্র থাকা তেলকে আরও দক্ষভাবে উত্তোলন করতে সাহায্য করে। অর্থাৎ তেলাধারে মোট মজুদ বাড়ে না, বরং সেই মজুদের আরও বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়। তাহলে প্রশ্ন হলো, এইসব উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও পৃথিবীর তেলের ভাণ্ডার কি একদিন শেষ হয়ে যাবে?
পরের স্লাইডে আমরা সেই গুরুত্বপূর্ণ উত্তর জানব। আসুন স্লাইড 13 এখনও পর্যন্ত আমরা মূলত স্থলভাগে বা অনশোর তেল ও গ্যাস উত্তোলন সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু পৃথিবীর জ্বালানি উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ আসে সমুদ্রের পিছনে থাকা তেল ও গ্যাস ক্ষেত্র। এবার এই দুই ধরনের উৎপাদনের মধ্যে একটি তুলনা করা যাক। প্রথমেই দেখা যাক গ্লোবাল প্রোডাকশন শেয়ার। বর্তমানে বিশ্বের মোট তেল ও গ্যাস উৎপাদনের প্রায় 70% আসে অনশোর থেকে, অর্থাৎ কিনা ভূমি থেকে, স্থলভাগ থেকে। বাকি 30% আসে অফশোর থেকে, অর্থাৎ কিনা সমুদ্রের নিচের তেল ও গ্যাস ক্ষেত্র থেকে। এবার আসে প্রোডাকশন কস্টে। স্থলভাগে রাস্তা, বিদ্যুৎ, যন্ত্রপাতি, জনবল সহজে পৌঁছে যায়, তাই অনশোর উৎপাদনের ব্যয় তুলনামূলকভাবে কম। কিন্তু অফশোর ক্ষেত্রে বিশাল সমুদ্রের ওপর প্ল্যাটফর্ম নির্মাণ, ভারী যন্ত্রপাতি পরিবহন, সমুদ্রের প্রতিকূল আবহাওয়া এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণে উৎপাদন ব্যয় অনেক বেশি। তৃতীয় বিষয় হলো ড্রিলিং টেকনোলজি বা কমপ্লেক্সিটি। অনশোর ড্রিলিং অবশ্যই উন্নত প্রযুক্তির কাজ, কিন্তু অফশোর ড্রিলিং আরও জটিল। অনেক সময়তে কয়েকশো থেকে কয়েক হাজার মিটার গভীর জলের ওপর ভাসমান স্থির বা প্ল্যাটফর্ম থেকে ড্রিলিং করতে হয়। সমুদ্রের ঢেউ, স্রোত, ঝড় এবং উচ্চচাপের পরিবেশে সেখানে কাজ করা অত্যন্ত কঠিন। এরপর দেখা যাক অপারেটিং অ্যান্ড মেইনটেন্যান্স কস্ট। স্থলভাগের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে সহজ, কিন্তু সমুদ্রের এক একটি ছোট যন্ত্রাংশ বদলাতেও বিশেষ জাহাজ, ক্রেন এবং প্রশিক্ষিত কর্মী প্রয়োজন হয়। ফলে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি। সবশেষে রয়েছে এনভায়রনমেন্টাল রিস্ক। স্থলভাগে কোনো দুর্ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু সমুদ্রে তেল ছড়িয়ে পড়লে সামুদ্রিক পরিবেশ, মাছ, প্রবাল এবং উপকূলীয় জীববৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাই অফশোর প্রকল্পের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার মান অত্যন্ত কঠোর। অন্যদিকে যে চিত্রটি দেখছেন সেটি একটি অফশোর প্ল্যাটফর্ম থেকে কিভাবে ড্রিল পাইপ সমুদ্রের জল ভেদ করে সমুদ্রতল অতিক্রম করে আরও গভীরে অয়েল অ্যান্ড গ্যাস রিজার্ভার পর্যন্ত পৌঁছে যায় তার একটা সরল ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা অনশোর হোক বা অফশোর, ভূতাত্ত্বিক নীতি একই। পার্থক্য হলো কাজের পরিবেশ, প্রযুক্তির জটিলতা এবং ব্যয়ের পরিমাণ।